নির্বাচন আয়োজনের জন্য মাঠ প্রস্তুত নয় বললেন সিইসি। সংসদীয় আসন পুনর্বিন্যাসে প্রয়োজনে আইন সংশোধন। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ হারালেন ৩ জন, আহত ২০। উত্তরাঞ্চলে অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতের দাপট। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি। এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও দেশের প্রথম সেনা প্রধান KM শফিউল্লাহর মৃত্যু। আজ অনুষ্ঠিত হবে ২ দফা জানাজা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ডকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সিসি বলেন, ভোটার হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি। তিনি আরও বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। দর্শক, লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানিয়েছেন লন্ডনের ওয়ান টিভির বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। মাধ্যমে বাংলাদেশের জনগণকে এর আগে আমরা যেমনটি জানিয়েছি, শুক্রবার সন্ধ্যার মধ্যে আশা অনুযায়ী বেগম জিয়াকে লন্ডন ক্লিনিক থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং তাকে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে আমাদেরকে এর আগে নিশ্চিত করেছেন। একইভাবে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে নিজে ড্রাইভ করে নিজের গাড়িতে করে নিয়ে গেছেন বাড়িতে, সেটি আমরা সবাই দেখেছি এবং সেখান থেকেই চিকিৎসার বাকি কাজগুলো করা হবে, বাকি চিকিৎসাগুলো করা হবে। সকল রিপোর্ট চলে আসার পরে ডাক্তাররা সবাই মিলে বসে একসাথে বাংলাদেশ থেকে যে টিম এশিয়ান টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে এর আগে আমরা যেমনটি জানিয়েছি, শুক্রবার সন্ধ্যার মধ্যে আশা অনুযায়ী বেগম জিয়াকে লন্ডন ক্লিনিক থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং তাকে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে আমাদেরকে এর আগে নিশ্চিত করেছেন। একইভাবে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে নিজে ড্রাইভ করে নিজের গাড়িতে করে নিয়ে গেছেন বাড়িতে, সেটি আমরা সবাই দেখেছি এবং সেখান থেকেই চিকিৎসার বাকি কাজগুলো করা হবে, বাকি চিকিৎসাগুলো করা হবে। সকল রিপোর্ট চলে আসার পরে ডাক্তাররা সবাই মিলে বসে একসাথে বাংলাদেশ থেকে যে টিম এসছে সেই টিমের সাথে পরামর্শ করে বাকি চিকিৎসাগুলো দিবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন স্থানীয় যারা রয়েছেন তারা। আপনাদেরকে এর পাশাপাশি আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি মসজিদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করেছেন। সেখানে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকর জন্য দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। আপাতত এটুকু ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে, তারা হলেন আতিয়ার ও আলমগীর। বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের অনুসারীরা সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আজ নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও দিনাজপুর ও পঞ্চগড়ের তাপমাত্রাও রয়েছে 10 ডিগ্রির নিচে। আবহাওয়া অফিস জানায় 2 দিন ধরে আবারও বেড়েছে শীতের দাপট। অপরদিকে তীব্র শীতে অনেকটা জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। দিনের বেলায় সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান, কাজে যাচ্ছেন না অনেকেই। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল একেএম শফিউল্লাহ মারা গেছেন। সকাল 8টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে 90 ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমোনেশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন তার চলাফেরা চলে স্ট্রেচারে। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতেই শফিউল্লাহ ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। ফের আলোচনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। মন্ত্রিত্ব থেকে সরে আসার পরে এবার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। কমিশনের জ্যেষ্ঠ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস এই ইস্যুতে বলেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে ঠিকের বিপরীত। কেননা 3.5 বিলিয়ন পাউন্ড আর্থিক নয়-ছয় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাতের অন্ধকারে চুরি হচ্ছে পুরাতন ব্রিজের মালামাল। নতুন ব্রিজ তৈরিতেও ব্যবহার করা হচ্ছে পুরাতন ব্রিজের মানহীন সামগ্রী। এমনটাই অভিযোগ উঠেছে খোদ এলজিইডির বিরুদ্ধে। কর্তৃপক্ষ বলছেন, ছড়িয়ে ছিটিয়ে রাখাতেই কম দেখাচ্ছে মালামাল আর স্থানীয়দের দুষছেন চুরির দায়ে। সিরাজগঞ্জ থেকে জিন্না ফারুকের রিপোর্টে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে নতুন একটি ব্রিজ। স্থানীয়রা বলছেন, ব্রিজের সিংহভাগ রড রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে। আর নিয়ম নীতির তোয়াক্কা না করেই পুরাতন ব্রিজের ইট কাজে লাগানো হচ্ছে নতুন ব্রিজের নির্মাণ কাজে। স্থানীয় সরকার অধিদপ্তর সূত্রে জানা যায়, কাটাগাড়ি জিসি রাস্তায় নির্মাণ হচ্ছে 332 মিটার চেইনেজ ও 20 মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ। নতুন ব্রিজের কাজ শুরু হবার পরেও পুরাতন ব্রিজের মালামাল ফেলে রাখা হয়েছে অরক্ষিত অবস্থায়। রডমাট ভেঙে এটি থিয়ে দিয়েছিল, রাতে রাতে কেটে কন্দে নিয়ে গেছে ধুলাউড়ি কারখানা। রডগুলোই সামনে ছিল, রাস্তার ব্রিজের পাশেই, ভাঙ্গা ব্রিজের পাশেই দক্ষিণ সাইডে রাস্তার উপরে ছিল। সেই রডগুলো অফিসে নিয়ে গেছে। যদিও কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই কাজ করছেন তারা। কাস্টিং হতেছে, কাস্টিংটা দেখার জন্য আসছি, দেখতেছি আমি এটা, মানে নিলামের বিষয়টা অপশনটা আমি জানি না। এখন নকশান করে তারপরে যদি ইয়েতে যায়, এখানে একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে। এটা আসলে আমরা নর্মালি যেটা করে থাকি যে পুরাতন যদি ইয়ে হয় সেখানে এক জায়গায় করে স্টোর করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অকশন করে সরকারি কোষাগার, কারণ এটা সরকারি সম্পদ। পুরাতন ব্রিজের মালামাল নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে সঠিকভাবে টাকা জমা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার সুন্দরগঞ্জে সোনারাই ইউনিয়নে টিসিবির কার্ড, স্মার্ট কার্ড বিতরণের সময় ট্যাক্সের নামে সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। রসিদে ইউনিয়নের নাম ও ক্রমিক নম্বর না থাকলেও তা দিয়ে জন প্রতি নেওয়া হচ্ছে 200 টাকা করে হোল্ডিং ট্যাক্স। এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন সচিব ও ইউপি চেয়ারম্যান একে অন্যের উপর দায় চাপিয়েছেন। মোকসেদ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম।
পুনরায় যাচাই বাছাই শেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের 1500 সুবিধাভোগীদের দেয়া হচ্ছে টিসিবির স্মার্ট কার্ড। তবে এই স্মার্ট কার্ড দেয়া নিয়ে উঠেছে অভিযোগ। সুবিধাভোগীরা অভিযোগ করেছেন কার্ড দেওয়ার সময় হোল্ডিং ট্যাক্সের নামে তাদের কাছ থেকে 200 টাকা করে নেওয়া হচ্ছে, যদিও ট্যাক্সের বিপরীতে যে রসিদ দেওয়া হচ্ছে তাতে নেই ইউনিয়নের নাম, ক্রমিক নম্বর ও কার্বন কপি। কত টাকা দিছিলেন আপনি? 200 কে নিছিল টাকাটা? কি বলে? কতভাবে দুর্নীতি করছে চেয়ারম্যান, টিভি ছিল সেটাও বাড়ি দিয়ে কে বলে দিছে তোমাকে? কয় নাম্বার চেয়ারম্যান? নাম কি চেয়ারম্যান নাম? সুবিধাভোগীদের অসম্মতি ও প্রতিবাদের মুখে কয়েকজনের টাকা ফেরতও দেয়া হয়েছে। তবে এই টাকা নেয়ার দায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর চাপিয়েছেন ইউপি সচিব। আর ইউপি চেয়ারম্যান সাদা রিসিটে টাকা নেয়ার জন্য দোষারোপ করেছেন ইউপি সচিব ও হিসাবরক্ষককে। এখন চেয়ারম্যান যেখানে নিতে বলছে আমরা ওইভাবে নিছি। আমাদের পরিষদের নাম্বার নেই এবং কার্বন কপি নাই, এই বিষয়ে কি বলবেন? এটা তাহলে অবশ্যই সেটা সচিব এবং হিসাব সহকারী এটা অবশ্যই করবে, কেন তারা এই ধরনের ইয়েটা করলো। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজির হোসেন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বাস স্ট্যান্ড সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় 5 শতাধিক দোকান। আর এসব দোকান ও বিভিন্ন পরিবহন থেকে এখনও চলছে চাঁদাবাজি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের আগে যারা চাঁদাবাজি করত তারাই এই অপকর্মে লিপ্ত বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের। পনির ভূঁইয়ার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে দিনের পর দিন এভাবেই চলছে দোকান। এমনকি ফুটপাত থেকে সড়কেও দোকান নিয়ে বসেছেন অনেকে। এই চিত্র নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বাস স্ট্যান্ড সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের। এলাকাবাসীর প্রভাবশালী ও রাজনীতিবিদরা এসব দোকান থেকে প্রতিদিন 400 থেকে 500 টাকা করে চাঁদা নেন। টাকা ছাড়া বসতে দেওয়া হয় না কোনো দোকান। এর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের দোসররা জড়িত বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের। সরকারি যে জায়গাগুলি আছে অবৈধভাবে যারা দখল করে বিগত দিন থেকে তারা চাঁদাবাজি করে আসছে, এখনো ঠিক তারাই করছে। অতীতে যে বেহাল দশা ছিল, আমরা 15 বছর প্রায় 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে দেশের কিছু স্থিতিশীলতা আনতে পারলেও কাঁচপুরে আমরা এখন আনতে পারি নাই। কাঁচপুরে যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক যেন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা বলতে চাই যে আপনাদের মাধ্যমে যে চিরতরা যায় এখান থেকে উচ্ছেদ হয়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি চলছে। শিগগিরই যৌথভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা সম্মিলিতভাবে একটা অভিযান পরিচালনা করব এবং এই কাঁচপুর মোড় যেন একদম মহাসড়কটি যেন নিরাপদে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। সড়কে নির্বিঘ্নে চলাচল ও যে কোনো নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন পুলিশের এই কর্মকর্তা। এইটাতে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক কাস্টমস দিবস প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত 186টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন 26 জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশে দিবসটি উদযাপন করছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শেষ করব সি নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচন আয়োজনের জন্য মাঠ প্রস্তুত নয়, মন্তব্য সিইসির। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রয়োজনে আইন সংশোধন।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ হারালেন ৩ জন, আহত ২০। উত্তরাঞ্চলে অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতের দাপট। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি। এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং দেশের প্রথম সেনাপ্রধান KM শফিউল্লাহর মৃত্যু। আজ অনুষ্ঠিত হবে ২ দফা জানাজা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।